যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতে মিশন অফিসে পৌঁছায় এবং দেখে টাইসন সেখানে ঘুমিয়ে আছে। হঠাৎ টাইসন জেগে উঠে চিৎকার করে বলে, আমি প্যারালাইজ হয়ে গেছি, আমার ঘাড় নড়ছে না, পুরো দুনিয়া আমার কাছে এক পাশ দেখাচ্ছে। এই কথা শুনে তার মা জংমিন জোরে জোরে কাঁদতে শুরু করেন। আরে আমার ছেলে কি হয়ে গেল? মিশন তাড়াতাড়ি তাকে শান্ত করে বলে, আপনি ভুল বুঝছেন, টাইসন পাশ ফিরে ঘুমাচ্ছিল, তাই ঘাড় সোজা করলেই সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, ও পুরোপুরি ঠিক আছে। টাইসন ঘাড় সোজা করে উঠে বসে। মিশন তখন জিজ্ঞেস করে, আপনি এখানে অফিসে কেন ঘুমাচ্ছেন, বাড়িতে যাননি কেন? টাইসন তার মাকে পরিচয় করিয়ে দেয়, ইনি আমার মা। মিশন নিজের পরিচয় দেয় এবং বলে, গুড মর্নিং। টাইসন তখন তার কোট পরে বের হওয়ার জন্য তৈরি হয়। এইদিকে মিশন তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। টাইসন বলে, না না, আমাদের জিনিস আমি নিয়ে যাব। মিশন তাকে জিজ্ঞেস করে, আপনার থাকার জন্য আর কোনো জায়গা আছে, টাকা আছে কি? টাইসন বলে, আমরা যে ফেব্রিক বিক্রি করেছি তার টাকা তো আছে। মিশন তাকে সাবধান করে বলে, ওই টাকা কোম্পানির, সেটা নিলে সমস্যা হবে। টাইসন বলে, আমি তো ফেব্রিক বিক্রি করেছি। এই সময় জংমিন বলে ওঠেন, তোমার নাম তো মিশন, তাই না? আমার স্বামী তোমার সম্পর্কে অনেক কথা বলতেন, তিনি বলতেন তুমি খুব স্মার্ট এবং বুদ্ধিমান, আমরা তোমাকে কোনো সমস্যায় ফেলবো না, ধন্যবাদ। টাইসন তার মাকে থামিয়ে বলে, মা এত অভিনয় করার দরকার নেই। জংমিন তখন তাকে ধমক দিয়ে বলেন, তুই এত ভাব দেখাস না, চল। এরপর তারা জিনিস নিয়ে মিশনের বাড়ির দিকে রওনা দেয়। অবশেষে তারা মিশনের বাড়িতে পৌঁছে যায়। জংমিন বাড়ি দেখে অবাক হয়ে বলেন, বিশ্বাসই হচ্ছে না, সিউলের মাঝখানে এমন বাড়িও আছে। মিশন সবাইকে পরিচয় করিয়ে দেয়। তার ছোট্ট বোন মিহো হঠাৎ বলে ওঠে, তুমি তোমার গোপন প্রেমিককে বাড়িতে নিয়ে এসেছো? টাইসন আর মিশন দুজনেই তাড়াতাড়ি বলে, না না, এমন কিছু নয়। মিশন বলে, আপনারা বসুন, আমি আপনাদের জন্য খাবার রান্না করছি। তিনি আরো বলেন, আমাদের একটা খালি ঘর আছে, আপনারা সেখানে থাকতে পারেন। এইদিকে মিসাং টাইফুন ট্রেডিং এর অফিসে পৌঁছে দেখে দরজা বন্ধ। সেভাবেই, আমি তো শুনেছিলাম কোম্পানি বন্ধ হয়নি, তাহলে এটা কি? সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, আমাকে তো ডেলিভারির কাজ করতেই হবে, শুধু ইউনিফর্ম বদলেছে। সে খাবারের প্যাকেট দরজার সামনে রেখেই চলে যায়। ইতিমধ্যে জংমিন বাড়িতে জিনিসপত্র গোছাচ্ছেন। তিনি টাইসনকে বলেন, তুই সব কাপড় প্যাক করে ফেলেছিস, তুই সত্যিই বোকা, আমার মতোই হয়েছিস। এত দামি জিনিস ছিল, তুই সেগুলো নিতে পারলি না? জংমিন ক্লান্ত হয়ে বলেন, অন্তত কম্বলগুলো তো পরিষ্কার, শুনেছি মেঝেতে ঘুমালে কোমর ভালো থাকে, কত বছর পর আমি মেঝেতে ঘুমাচ্ছি। কথা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়েন। টাইসন বলেন, এখন আমার খুব ভালো লাগছে। অন্যদিকে নামোর সাথে দেখা হয় ওই মেয়েটির, যার সাথে অডিশনে তার দেখা হয়েছিল। মেয়েটি বারবার নামোর দিকে তাকাচ্ছিল। মেয়েটির সাথে কিছু ছেলে খারাপ ব্যবহার করে, এতে নামো রেগে গিয়ে তাদের সাথে ঝগড়া লেগে যায়। পরে মেয়েটি বলে, আরে তুমি না সেই ছেলেটি যাকে আমি অডিশনে দেখেছিলাম? তারা দুইজন একে অপরকে চিনতে পেরে খুশি হয়ে যায়। পরের দিন সকালে মিশন সুপা কোম্পানির কাছে 500 জোড়া জুতোর অর্ডার পাই। টাইসন বলে, আমি পুরো মার্কেট রিসার্চ করে ফেলেছি, দেখো আমার কাছে সব কাগজপত্র আছে। মিশন বলে, আমি তো অনেক আগে এটা করে ফেলেছি, এখন আমাদের কোম্পানির কাছে পিচ করতে হবে। সেফটি শু শুধু নির্মাণ সাইটে নয়, কেমিক্যাল ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং, এমনকি ডিজাস্টার সাইটেও ব্যবহার হতে পারে। হঠাৎ মেঝে পিচ্ছিল হয়, টাইসন পিছলে যায় এবং মিশনকে বলে, সাবধানে, পড়ে যাবে। কিন্তু পিছন থেকে মিশন পড়ে যায়, যদিও সে ভান করে কিছুই হয়নি। এইদিকে জংমিন বাইরে এসে দেখেন ওবিয়ম আর কুকুরটা বসে আছে। তিনি বলেন, স্কুলে যাসনি? ওবিয়ম বলে, আজ দেরি হয়ে গেছে। জংমিন বলেন, তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যা। মিশন কফি বানাচ্ছিলেন। টাইসন এসে বলে, আমি বানিয়ে দিচ্ছি। সে কফি, ক্রিম আর চিনি ঢালে। মিশন বলে, এইভাবে নয়, প্রথমে কফি, তারপর চিনি,
তারপর ক্রিম। তারা তর্ক শুরু করে। মিশন টাইসনের হাত ধরে শিখায়। টাইসন বলে, এটা আমার হাত। মিশন হেসে বলে, আমি শুধু দেখাচ্ছি। তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। মিশন বলে, যখন জুতোগুলো পেয়ে যাব তখন আমরা নির্মাণ সাইটে গিয়ে সেফটি শুয়ে ডেমো দিব এবং বিক্রি করব। টাইসন বলে, হ্যাঁ, এখন রাস্তার কাজ করতে হবে। মিশন তাকে ব্যবসায়িক ব্যবহার শিখায়। টাইসন দেখায় কিভাবে কার্ড দিতে হয় এবং বলে, কার্ড এমনভাবে দিতে হবে যাতে নাম আর কোম্পানির নাম পরিষ্কার দেখা যায়। হ্যান্ডশেকের সময় বড় মানুষের প্রথমের হাত বাড়ানো উচিত। মিশন বলে, খুব ভালো, তুমি খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। রাতে টাইসন দেখে মিশন ঘুমিয়ে পড়েছে। কেটলির শব্দ শুনে সে গ্যাস বন্ধ করে কফি বানিয়ে রাখে। হঠাৎ মিশন জেগে বলে, এত রাতে এখানে কি করছেন? বাড়িতে যান। তখন সনজং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেগে ওঠে। মিশন তাকে ধমক দিয়ে বলে, তুমি কম্পিউটার চালাচ্ছিলে, বিদ্যুতের বিল দাও। সনজং বলে, আমরা তো পরিবার। মিশন বলে, তোমার কফি আমার, টয়লেট পেপারও আমার, নিজের জিনিস আলাদা করে নাও। তারা মজা করে তর্ক করে আর টাইসন হাসতে হাসতে কফি খায়। পরের দিন সকালে টাইসন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। মিশন গুদামে গিয়ে পণ্যের জন্য অপেক্ষা করে এবং রিসিভিং অর্ডারে সই করে। ম্যানেজার বলে, একটু সময় লাগবে। এইদিকে টাইসন আর চারাং শু পার্ক ফ্যাক্টরিতে যায়। গেট খুলে তারা দেখে ফ্যাক্টরি পুরো খালি। টাইসন হতভম্ব হয়ে বলে, আমি দেখেছিলাম এখানে জুতোই ভরা ছিল। চারাং বলে, এখন তো পুরো ফাঁকা। আমার মনে হয় আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। টাইসন মাথায় হাত দিয়ে বসে পড়েন। চারাং লাইট জ্বালানোর চেষ্টা করে কিন্তু বিদ্যুৎও নেই। মেঝেতে কাগজপত্র ছড়ানো। টাইসন বলে, সব জিনিস এখানে ছিল। চারাং বলে, আমি জানতাম কিছু না কিছু গন্ডগোল হবে। টাইসন চিৎকার করে ইউনসুলকে ডাকছিলেন। গেটে তালা ভাঙে তারা ফ্যাক্টরির ভিতরে ঢুকে দেখলেন কোথাও কারো দেখা নেই। কারখানা যেন একান্ত নির্জন, কেউ জুতা বানাচ্ছে না। টাইসন অবশেষে ইউনসুলকে খুঁজে পেলেন, কিন্তু তার অবস্থা দেখে সবাই হতবাক। ইউনসুলের শরীরে রক্তের দাগ, হারানো সাহসের ভরপুর। কাঁপতে কাঁপতে বলে, আমি দুঃখিত, একটু সময় দাও, আমাকে ক্ষমা করো। সে জানালো যে সে কিছু গুন্ডার কাছ থেকে ঋণ নিয়েছিল আর সেই গুন্ডারাই তার এই অবস্থা করেছে। চারাং তাকে তিরস্কার করে বলেন, তোমাকে বারবার বলেছি গুন্ডাদের কাছ থেকে টাকা ধার করো না। ইউনসুল স্বীকার করলো, আমি তোমার 500 জোড়া জুতার অর্ডার নষ্ট করেছি। আমি তোমাকে ঠকাতে চাইনি, শুধু একটু সময় চেয়েছিলাম। আমার ভাগ্য খারাপ। টাইসন রাগে ফুঁসে উঠে বললেন, তুমি জানো এই টাকা আমার জীবনের জন্য কত জরুরি ছিল। কেন আমাকে এভাবে ঠকালে? ইউনসুল বোঝানোর চেষ্টা করলো, আমি সে ঋণের সুদ দিতে চাইছিলাম যা আমার জীবন বাঁচানোর জন্য জরুরি ছিল। যখন জীবন কঠিন হয় তখন হিসাব নিকাশও কঠিন হয়ে যায়। টাইসন জিজ্ঞেস করলেন, আমার টাকার কি হয়েছে? তোমার কাছে কি কোনো জুতোর অংশ বা কাঁচামাল কি আছে? আমরা কি আবার শুরু করতে পারি? তখনই চারাং হঠাৎ বললেন, কিছুই বাঁচেনি। ফ্যাক্টরি, ঋণ, ব্যাংক সবটাই শেষ। তোমার মৃত্যু হলেও ঋণ শোধ হবে না। হার মেনে ইউনসুল বলে, আমার এই দুঃখে তখনই শেষ হবে যখন আমি চলে যাব। এর ফলে চারাং তাকে চুয়ার মারলেন। গর্জে উঠলেন, তুমি মারা গেলে ঋণ কে দিবে? তোমার পরিবার এই বোঝা বহন করবে? ইউনসুল অবিশ্বাসের মধ্যে টাইসনকে ধরে বলল, তুমি চাইলে আমাকে মারতে পারো। টাইসনের মনে কষ্ট গলে ওঠে। সে রেগে চলে যায় আর বলে, আমি পুলিশে যাব, এই স্কামাতের বিরুদ্ধে রিপোর্ট করব। চারাং থামিয়ে বললেন, পুলিশের কাছে গিয়েও কিছুই হবে না। এখানে বিদ্যুৎ পর্যন্ত নেই, সে বাঁচবে কিভাবে? আমি একটু অনুসন্ধান করে দেখি তোমার জুতো কে নিয়েছে। এরপর চারাং পেটেন্টের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মিশনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি টাইসনকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক আছো? টাইসন বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। চারাং তাকে উৎসাহ দিলেন, তুমি দারুণ বস, আমরা একসাথে সফল হব। আর কিছু দূরেই টাইসন ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে চোখে জল নিয়ে তখন নিজের উপর নিজের অবস্থা নিয়ে চিন্তা করছেন।
এর মাঝেই মিশন ইংরেজি অনুশীলন করছেন, কারণ তিনি ব্যবসায়িক দুনিয়ায় সফল হতে চান। হঠাৎ তার পেজারে একটি মেসেজ আসে। বুঝতে পারলেন 500 জোড়া জুতো এখনো পৌঁছায়নি। একদিকে জংমিন বাড়িতে ফিরে এসে দেখে তাইসুনকে এবং জানতে চাইলেন, তুমি এখানে কি করছো? আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। তাইসুন মনে হতাশা নিয়ে বললেন, আমি একটু ক্লান্ত, সময়টা ভালো ছিল না। জংমিন সান্ত্বনা দিয়ে বললেন, কখনো কিছু হয় আমায় বলবে, আমি তোমার পাশে আছি। তারপর মা ছেলে আবেগন কথা শুরু হয়। জংমিন বললেন, আমার বয়স কম হলেও আমি তোমার অনেক নির্ভর করছি। জীবন অনেক কঠিন, কিন্তু আমি চাই তুমি যেন কখনো একলা না হও। অন্তত তারা একে অপরকে শক্তি দিয়ে চলেছে। কিন্তু তাইসুনের হৃদয় ভেঙে গেছে। সে কাঁদছে, আমার সব হারিয়ে গেছে, আর আমি কোথায় থেকে শুরু করব কিছুই বুঝছি না। অন্যদিকে মিও একটি মলে লিফট গার্ল হিসাবে কাজ করছে। লিফটের ভিড়ের মধ্যে কোনো লোক তাকে ঠেলে ফেলে দেয়। পায়ে চোট পেলেও সে হাসি মুখে উঠে আবার কাজ শুরু করলো। তার সাহসিকতা দেখে মিশন ও অবিয়াম অবাক হয়। মিও বলে, আমি এই কাজটাকে ভালোবাসি, হয়তো মাসের সেরা কর্মচারী হব। তাইসুন ঋণের জন্য এক এক করে বিভিন্ন জায়গায় ফোন করেন, কিন্তু কেউ টাকা দিতে রাজি হয়নি। তখন মিশন তার সঞ্চয় থেকে 3 মিলিয়ন ওয়ান তুলে সাহায্যের হাত বাড়ায়। সে চাই তাইসুন এই টাকা নিক, যেন তার জুতো ফিরে পায়। কিন্তু তাইসুন বলল, আমার বাবা তোমার জন্য এই টাকা রেখে গিয়েছিলেন, আমি নিতে পারবো না। তখন মিশন জোর দিলেন, এই টাকা নিয়ে নিজেকে গড়ে তুলো, আমরা একসাথে আরো সফল হব। পরিশেষে তাইসুন ও চারাং বুসানে গিয়ে এক নিষ্ঠুর গুন্ডা রিওর সঙ্গে দেখা করলো। চারাং সতর্ক করলেন, এই লোক বিপজ্জনক, শুধু টাকা দিয়ে জুতোগুলো নিয়ে চলে আসো। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হলো যখন হানজুন রিওর ছেলে এসে বিরক্ত করলেন। তর্ক দিয়ে হাতাহাতিতে রূপ নিল। তাইসুন একটি রক্তাক্ত প্লাস্টিক শিটে দেখলেন, যেখানে ইয়নসুলের যন্ত্রণার ছাপ স্পষ্ট। ইয়নসুল কেঁপে কেঁপে বলল, আমার শরীর ব্যথায় ভরে গেছে, ঠান্ডা লাগছে। হানজুন উপহাস করে বলল, তুমিও শীঘ্রই এমন অবস্থায় পড়বে, আমার রাস্তায় এসো না। তাইসুন বলল, ওকে ছাড়ো, না হলে তোমার অবস্থা খারাপ হবে। তাইসুন রিওর কাছ থেকে টাকা নিয়ে নেই। সেখানে পরিস্থিতি খারাপ হয়ে যায়। তিনি রিওকে বললেন, তুমি যে রেকর্ড রাখো তাতে লাভ নেই। তুমি কি মনে করো তুমি জুতো বিক্রি করতে পারবে? ইয়নসুল তোমার কাছে 50 মিলিয়ন ওয়ান ধার নিয়েছে, সুদ 70 মিলিয়ন। আমি তোমাকে 100 মিলিয়ন দিব যদি তুমি আমাকে 7000 জোড়া সেফটি শু বিক্রি করতে দাও। রিও হেসে বলেন, ভালো অফার, কিন্তু ইতিমধ্যেই একজন ক্রেতা আছে। হানজুন বলেন, যদি তুমি 100 মিলিয়ন না দিতে পারো তাহলে আমি তোমার একটা চোখ তুলে নিব। তাইসুন একটি চুক্তি সই করেন, যেখানে লেখা হয়, যদি তিনি 100 মিলিয়ন দিতে না পারেন তাহলে ইয়নসুলকে মরতে হবে আর তার চোখ তুলে নেওয়া হবে। তাইসুন তার পুরো হাত কালিতে ভরে চুক্তিতে ছাপ দেন এবং বলেন, আমি শুধু টাইফুন ট্রেডিং এর একজন ব্যবসায়ী। এরপর তিনি টাকার ব্যাগ নিয়ে চলে যান। আর এখানেই পঞ্চম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।